নমস্কার। আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায়। আজ দুজন কবির কবিতা আমি আপনাদের কাছে রাখবো। তার আগে যদি দেখতে পান এবং শুনতেও পান ঠিকঠাকভাবে, তাহলে কেউ একজন বন্ধু মেসেজ করে দেবেন। আমি তাহলে মূল অনুষ্ঠানে চলে যাব। কিন্তু যে কথাটা বলতেই হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যেও আমি বলছি, সেটা হচ্ছে যে একটু সাবধান। আবার কিন্তু করোনা ভাইরাস তার দ্বিতীয় ঢেউ নিয়ে আছড়ে পড়েছে আমাদের দেশে, এবং অনেকেই ইতিমধ্যে আক্রান্ত, এবং দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকছে। এবং এটা হচ্ছে শুধুমাত্র আমাদের দোষে। আমরাই আবার তাকে ডেকে এনেছি সমস্ত কিছুতে লাপরবাহি করে, কোনো কিছুই না মেনে, মাস্ক না মানা, না সোশ্যাল ডিস্টেন্সিং মানা, না নিয়মিত হাত ধোয়া, কোনোটাই আমরা মানিনি, না মেনে এটাকে ডেকে এনেছি। এখন এটা নির্বাচনের ঘাড়ে অনেকটা দোষ পড়ছে, কিন্তু একজন পাবলিক হেলথের কর্মচারী হিসেবে, পাবলিক হেলথ যতটা বুঝি, স্যারেদের সাথেও আলোচনা করে যা দেখেছি, শুধু ইলেকশন এটার জন্য দায়ী নয়। শুধু ইলেকশনকে দায়ী করা হচ্ছে, ইলেকশন দায়ী নয়। তাহলে মহারাষ্ট্রে হচ্ছে কেন? মহারাষ্ট্রে তো ইলেকশন নেই। দিল্লিতে হচ্ছে কেন? ইলেকশন নেই। আমরা আমাদের যে দায়িত্ববোধটুকু আছে, সেই দায়িত্ববোধটুকু ঝেড়ে ফেলেছি। আস্তে আস্তে সবকিছুকে জোর করে নর্মালাইজ করেছি। ভ্যাকসিন এসে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত অনেকে উৎসাহিত হচ্ছি না। অনেকে বলছি ইট ইস দ্য পলিটিক্যাল গেম, পলিটিক্যাল ভ্যাকসিন, কিছু হবে না, নেবো না। এই ধরনের ডেসপারেট অ্যাটিচিউড, নেগেটিভ অ্যাটিচিউড আমাদের দেশের প্রচুর মানুষের মধ্যে আছে, এবং যা খুশি তাই করার একটা লাইসেন্স আমাদের দেশে মানুষের আছে। সেই জায়গাটা থেকে এটা ঘটছে। আমি অনুরোধ করছি আমার এই প্রোগ্রামের মধ্যে দিয়ে, যে যা যা বিশেষজ্ঞরা বলছেন, তিনটি কথা: সোশ্যাল ডিস্টেন্সিং মানুন, ঘন ঘন হাত ধুন, সাবান দিয়ে হাত ধুতে পারলে খুব ভালো হয়। আরেকটি হচ্ছে, না পারলে যেখানে জল থাকবে না, সাবান থাকবে না, সেখানে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। আর একটি হচ্ছে মুখে মাস্ক পরুন। এই তিনটি কাজ আমরা করতে পারছি না। না পেরে আবার অর্থনীতির ওপর, নিজেদের জীবনের ওপর আবার একটা সমস্যা ডেকে আছে। দেখ, আমি অনুরোধ করছি সকলের কাছে, একটু মেনে চলুন। মেনে চললেই আবার এই এদের যে চেনটা, সেই চেনটাকে ভেঙে দেওয়া সম্ভব হবে। আমরাই জিততে পারবো। মানুষই চিরকাল তার জয়গান গেয়ে এসছে। সুতরাং এটা আমি অনুরোধ করছি। আমরা যে অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আমরা শুরু করব। আজকের অনুষ্ঠানেও আমি দুজন মহিলা কবির কবিতায় পাঠ করব, এবং আমার অনুভবের কথা বলবো। দুজনেই আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ। দুজনেরই আমি খুব গুণমুগ্ধ। তাদের কিছুটা বন্ধুর মতো সম্পর্ক আমার সাথে, যদিও তারা আমার দিদি হন, সম্পর্কে দিদি হন। একজন শান্তা ভট্টাচার্য, আরেকজন হচ্ছেন ভাস্বতী নাথ। এই দুজনের কবিতা আমি পড়ব। যারা নতুন করে লেখার চেষ্টা করছেন, এবং যারা মনে করেন জীবনের এন্ড বলে কিছু হয় না, তাদের মধ্যে এরা দুজন অন্যতম। এবং এই দুজনকে আমি একসাথে রেখেছি এই জন্যেই, যে দুজনে অনেকটা বেশি সময়ের পর শুরু করেছেন লেখালেখি, এবং বেশ কয়েক বছরের মধ্যে তাদের লেখা আলোচনা করার মতো একটা জায়গায় চলে এসেছে। দিনকে দিন এটা আরো ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে। আরো ভালো ভালো কবিতা আমরা তাদের কাছ থেকে পাবো। তৃতীয়ত হচ্ছে যে তারা দুজনে হরিহর আত্মা বন্ধু, একেবারে দুজনে দুজনকে সই বলে ডাকে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুজনকে আমি রেখেছি একসাথে এক গোত্রে, যে এদের দুজনের কবিতাই পড়ব। প্রথমে আমি শান্তা ভট্টাচার্যের কবিতা আপনাদের কাছে রাখবো। শান্তাদির সাথে আমার পরিচয় সাহিত্য অঙ্গনে। আমাদের বড়নগরে সাহিত্য অঙ্গন একটি অন্যতম লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠান, এবং তাদের সেটাকে কেন্দ্র করে অনেক মানুষের সেখানে আনাগোনা, এবং প্রতি মাসে একটি করে সভা সেখানে হয়। সাহিত্য অঙ্গনের সভাতেও আমি কিরমভাবে যেন চলে সুজিত দার সাথে আলাপ হয়েছিল। সুজিত দা আমাকে ছোট ছোট স্লিপ দিয়ে বলেছিলেন এসো। আমি গিয়েছিলাম একদিন, খুব সাদরে গ্রহণ করেছিলেন আমাকে। আস্তে আস্তে আমিও সাহিত্য অঙ্গনের সদস্য হয়েছি। তো যাই হোক, সেখানেই আমার সাথে বাসুদেবীর আলাপ, বাসুদেবীর কবিতা, বাসুদেবীর ছড়া, বাসুদেবী একজন বাচিক শিল্পীও। আমি নিজেও দু একটি বাচিক বা ওনার সঙ্গে গলা মিলিয়ে কাজ করেছি।
তো সেই দিকে তার অজস্র গুণ, বা সেইভাবেই তার সাথে আলাপ, তারপর আস্তে 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 কখন যেন মানুষটাকেই ভালো লেগে গেছে। আগে মানুষটাকে ভালো লেগেছে, তারপর আস্তে আস্তে তার কবিতাকে ভালো লাগতে শুরু করেছে। আমরা তার কবিতা নিয়ে আলোচনা করি। আমি তো বোধহয় ভাস্বতীর কথা বলছি না, শান্তাদির কথা, সরি আমি কার কথা বলছি, এই গুলিই আছে দুই দুই সইয়ের মধ্যে। শান্তাদির সাথে আচ্ছা দুজনের সাথে আমার এক জায়গায় আলাদা। তো ভাস্বতী বাচিক শিল্পী, সেদিক থেকে তার সেই মানুষটার আস্তে আস্তে তার কাছাকাছি আসা এবং একসাথে পড়েওছি। আবার শান্তাদি, তার যেটা গুণ, অ্যাকচুয়ালি শান্তাদি কবির থেকেও সব থেকে বড় তিনি হচ্ছেন একজন শিল্পী। এবং নজরুলগীতিতে অসামান্য তার দখল, তার সাথে সাথে অসম্ভব সুরেলা কণ্ঠতা। প্রথমে তার গানের প্রেমে পড়ে। তিনি গান গাইলে আমি বলতাম যে মধুক্ষরা হচ্ছে, জানা না, মধু যেন ঝরে ঝরে পড়ছে, এত সুন্দর। এবং আমার অনুরোধেই শান্তাদি আধুনিক গানও গাইতে শুরু করেন সভাগুলোতে। আমি জোর করতাম পুরোনো ওইসব গান ছাড়াও আধুনিক গান গান। সন্ধ্যা মুখার্জির গানগুলো অসাধারণ, গলায় জমে যায়, একেবারে দারুণ লাগে, খুব খুব ভাল লাগে। খুব রেসপেক্ট করি, খুব ভাল লাগে শান্তাদির গান। তো শান্তাদির গান আপনারা নিশ্চয়ই অনেকেই যারা শান্তাদির সঙ্গে পরিচয় আছে, তারা শান্তাদির গান অনেকেই শুনে থাকবেন এবং আমার সঙ্গে তারা একমত হবেন। শান্তাদির জন্ম পুরুলিয়ায়, সেখানে এবং পুরুলিয়ায় একটি বামপন্থী পরিবারে শান্তাদির জন্ম। ছোটবেলা থেকেই রাজনীতি, ট্রেড ইউনিয়ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার বাড়িতে চর্চা, এবং তার মধ্যে তার জড়িয়ে পড়া গণনাট্য সংঘের মধ্যে জড়িয়ে দেওয়া। যদিও তিনি জীববিজ্ঞান নিয়ে পড়াশুনো করেন এবং 1982 সালে একটা উচ্চ বিদ্যালয়ে তিনি চাকরিও পান। কিন্তু 5 বছর পরেই তাকে ইস্তফা দিতে হয়। বিবাহ সূত্রে কলকাতায় চলে আসেন। তখনকার দিনে, এখনো বোধহয় সেরকম খুব একটা সহজ নয়, তখনকার দিনে শিক্ষকদের ট্রান্সফারটা হতো না। এই ধরনের একটা কালো ব্যবস্থা হয়তো আজও আছে, অনেকটা ট্রান্সফার হয় না। ট্রান্সফার নিতে পারেননি, চাকরিটা ছাড়তেই হয়েছে। কিন্তু স্কুল জীবন থেকেই শান্তাদির সাহিত্যের প্রতি টান। বহু সেমিনার এবং বিতর্ক প্রতিযোগিতায় তিনি পুরস্কার পেয়েছেন। এবং আরও একটা বলার মতো বিষয়, সেটা হচ্ছে যে ভারতীয় গণনাট্য সংঘের পুরুলিয়া জেলায় মৌহা বলে একটি শাখা তিনি প্রতিষ্ঠাও করেন। এখন মূলত তার জীবনের ধ্যান জ্ঞানটা হচ্ছে সঙ্গীত। সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর ঘরানায় শ্রী শ্যামল চক্রবর্তীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত তিনি শিখেছেন দীর্ঘদিন, এবং বিগত প্রায় 14 বছর ধরে তিনি নজরুল গীতির শিক্ষা গ্রহণ করছেন শ্রী সুস্মিতা গোস্বামীর কাছে। এখন আমরা জড়ো হয়ে তার গান শুনতে শুনতে, দিদি লেখা হবে লেখা হবে লেখা হবে করতে করতে লেখাটিতে তার প্রবেশ। তারপর এখন অনেকেই চেনেন শান্তাদিকে। এই হচ্ছে আমাদের শান্তা ভট্টাচার্য। শান্তাদির প্রথম যে কবিতাটা পড়ে আমি চমকে গেছিলাম, এটা আমি সব জায়গাতেই বলি, অনেক কবির অনেক কবিতা পড়ে আমার মধ্যে একটা অদ্ভুত শিহরণ হয়। সেই শিহরিত যে কবিতাটি হচ্ছে মৃন্ময়ী। কবিতাটা আমি পড়ছি। মৃন্ময়ী আজ অসহায়, প্লাস্টিকের মোড়কে কান্না মুড়ে রেখে মৃৎশিল্পী ভাতের চাল খুঁজতে বেরিয়েছে পথে পথে। চিন্ময়ী মূর্তি দিশেহারা, ছাপা ফুল শাড়িতে মলিনতার ছোঁয়া, মন খারাপ বিকেলে গঙ্গার পার এসে দাঁড়ায় মেয়ের পাশে। অবসর গুনতে গুনতে মন সামলায় শিল্পী। ঝরে যাওয়া শিউলির সুবাস, রামধনু রং সব আজ ফিকে। যে হাতে মাটির তাল মূর্তি রূপ পায়, সেই মাতৃরূপে আজ কান্না উতরোল। একটা বন্ধ জীবনের সেই কোভিড পিরিয়ডের সময় দুর্গাপুজো হবে কি হবে না, প্যান্ডেলে যেতে পারবো কি পাবো না, এবং এই যে বিষয়টা থেকেও তার বুকে যেটা বিঁধল, সেটা হচ্ছে যে শ্রমজীবী মানুষের কথা, যারা মাটির মূর্তিকে মৃন্ময়ী বানান, সেই মৃন্ময়ীকেই আমরা প্যান্ডেলে বা বাড়িতে স্থাপনা করে চিন্ময়ী রূপ তাতে আমরা দিই। একটা অবাক করা কবিতা এটা আমার কাছে, যে খুব সুন্দরভাবে এই যন্ত্রণাটা, এবং যন্ত্রণা কোথায় বলেছে দেখুন,
এবং একটা ঘটনা, যারা কুমোরটুলি বা অন্য অংশে গেছেন দেখবে যাতে বৃষ্টিতে ভিজে না যায়, ছাঁচ দিয়ে মূর্তির মুখটা তৈরি যাওয়া প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে, অনেক সময় পুরো প্লাস্টিকেই। এখানে যদি বলছে এই প্লাস্টিকটা যদি মুড়ে রাখেন না, ভেতরে একটা বিন্দু 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 ঘাম হয়ে যায়। সেটাকেই কবি বলছেন যে যেন কান্না মুড়ে রেখেছে। মৃন্ময়ী আজ অসহায়, প্লাস্টিকের মনকে কান্না মুড়ে রেখে। মৃৎশিল্পী গেছে পথে পথে চাল খুঁজতে, ভিক্ষা করতে প্রায়। কে পাশে দাঁড়াবে এদের? কেউ তো দাঁড়ায়নি। নিজেদের খাদ্য অন্ন তাদেরই ব্যবস্থা করে দিতে হয়েছে। আর সেই শিল্পীর মা মন খারাপ করা কুমোরটুলির পাশেই বাংলা, আমাদের গঙ্গা, তার পাশে মন খারাপের বিকেলে সে এসে দাঁড়ায়। এখানে চিন্ময়ী আর মৃন্ময়ী মা, তার সঙ্গে মূর্তি, যেখানে মেয়ে হয়ে যাচ্ছেন। অবসর সেটাকে গুনতে গুনতে, অবসরের সময় এতটাই দীর্ঘ, সেটাকে গুনতে গুনতে নিজের মনটাকে সামলায় শিল্পী কোনো রকমে। তার কান্নাকে আটকে রাখে। ঝরে যাওয়া শিউলির সুবাস, রামধনুর রং সব আজ তার কাছে ফিকে হয়ে গেছে। যে হাতে মাটির তাল, মূর্তির রূপ পেত, সে হাতে আজ কান্না। খুব সুন্দরভাবে এই কবিতাটি, খুব ভালো, খুব ভালো একটি কবিতা শান্তা ভট্টাচার্যের। আশা করি সকলের ভালো লাগবে। এবং শান্তাদির ক্রমশ যে যে আমি আজকে অন্য বন্ধুদের খুব একটা বেশি দেখছি না। ইতিমধ্যে এই সময়ের মধ্যে অনেকেই এসে যান, তিনজন এখনো পর্যন্ত আমাকে বলেছেন যে তারা দেখছেন, আছি। ব্যাপারটা বুঝতে পারছি না সকলের কাছে কি সম্প্রচারিত হচ্ছে না, জানি না। যাকে এই যে কান্নাটার কথা, এটা এসে, এবং আমরা আস্তে আস্তে দেখবো যে খুব মিষ্টি শব্দ, এবং নিজে সঙ্গীত শিল্পী হিসেবে, যেহেতু নিজে সঙ্গীত শিল্পী, একটা সুর তার কবিতার মধ্যে আমরা পাবো, এবং অনেক রাগের কথা পাবো, যেগুলো বাংলা কবিতায় কিন্তু খুব বেশি কবিরাই ব্যবহার করেছেন বলে আমার মনে হয় না। পরবর্তী কবিতাগুলো দেখবেন বিভিন্ন রাগের কথা তিনি বলেছেন। কবিতার সঙ্গে এই যে সঙ্গীতের সুরের মিলনটা, এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস। হ্যাঁ, খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট, এবং খুব সুন্দরভাবেই সেটা ভাল লাগবে। আমি সেই ব্যাখ্যাতেও যাবো আপনাদের কাছে। আমি দ্বিতীয় যে কবিতাটা পড়ি, সেই কবিতাটি হচ্ছে কবিতা। ব্রহ্মাণ্ডের অবসর যাপন শেষে ধূসর হয়ে আসে সময়ের সামিয়ানা। সংসারের ইতি উতি পড়ে থাকে অক্ষর, অক্ষরেরা শব্দ হয়ে উঠতে চায় রান্নার ফোড়নের সাথে বন্ধুত্বে। আগুনে পারি না নিক্ষেপ করতে, এই অসহায় বর্ণমালাদের তুলে রাখি খিদের সাথেই। যদি অক্ষরদের গুছিয়ে মনবন্দি করতে পারি, তবে আশার আলো জ্বালিয়ে বাক্য নির্মাণ হবে। আর তুমি তাকে একবার বলবে কবিতা। কি সুন্দর কবিতা সৃষ্টির কথা, এবং এখানে যে অনুভব চিত্রটাকে আঁকা হয়েছে রান্নার সাথে মিশিয়ে দেওয়া, সবকিছুই যেন কবিতার একটা গর্ভগৃহ। আমি যদি কবিতায় থাকি, তাহলে আমি নাচতে নাচতেও আমার মধ্যে কবিতা আসতে, রান্না করতে করতেও কবিতা আসবে, ঘুমোতে ঘুমোতেও আমার মধ্যে কবিতা আসবে। যা কবি যারা, তাদের মধ্যে কবিতা এইভাবে হঠাৎ কখন একটা স্পার্ক আসে, একটা শব্দ বা একটা লাইন, সেটা থেকেই একটা কবিতা তৈরি হয়। ঠিক সেইভাবেই এখানে তিনি বলছেন কবিতার গর্ভগৃহটা তার সব রান্নার সঙ্গে, এবং সেটা সে ফোড়নের সঙ্গে মিশিয়ে যেতে চাই, যে একটা খিদের সঙ্গে আর একটা খিদেকে কি সুন্দর, একটা সাংস্কৃতিক খিদে আর একটা যে পেটের খিদে, এই দুটোকে খিদেকে কি সুন্দর মিলিয়ে দিয়ে তিনি। কিন্তু এখানে কবি মন বলছে যে আমি সেটাকে ফোড়নের মধ্যেই পারছি না, এটাকে আমি ফোড়নের মধ্যে নিক্ষেপ করতে পারছি না, আগুনের মধ্যে পারি না নিক্ষেপ করতে এই অসহায় বর্ণমালাদের। হ্যাঁ, আমি এটাকে খিদের সাথেই রাখি, এবং এই সৃষ্টির খিদে সেটাকে তিনি রেখেছে রান্নার সাথে। মশলার মতো, রান্নার যে মশলা, এটাকেও তার জীবনের একটা মশলা করে নিয়েছেন কবিতার অক্ষরগুলোকে, কবিতা, এবং সেইটা মিলে মিশে গিয়ে যখন একটা বাক্য বিন্যাসের সমষ্টি দাঁড়াবে, তখন আমরাই তাকে বলবো বাহ, দারুণ লিখেছ তো, দারুণ কবিতা তো। খুব সুন্দর একটা কবিতার সৃষ্টি কথা, খুব সুন্দর কবিতার একটা জন্ম কথা। দুটো খিদে, মানুষের পেটের খিদে আর একটা হচ্ছে মনের খিদে, এই দুটো খিদেকে কবি এখানে কি সুন্দরভাবে এক করে দিয়েছেন, অবাক করে দেওয়ার মতো। আর সেই জন্যেই এই কবিতাটি আমি নির্বাচন করেছি। ঠিক খিদের সঙ্গেই আরও একটি কবিতা, এটা শিরোনামও হচ্ছে সুর খিদে, সেই কবিতাটি আমি আপনাদের কাছে পড়ব।
আহ, এটা খুব সুন্দর। ঘুম চোখের আগল ভাঙতেই পূব দরজায় সূর্য সকাল উত্তাপ নিয়ে দাঁড়ায়। আলুলায়িত কেশে ঘুম লেগে থাকা মুখে শুনি বিসমিল্লাহ, মন ভাঙা সুরে কোথায় যেন আশাঘর বাঁধার সানাই বাজিয়ে চলেছেন। সুর কুড়িয়ে রান্নাঘরের ভাতের চালে মিশিয়ে দিই। ভাত উতলয়, সঙ্গে সুরও। সারাদিন এই আহ্লাদে কেটে যায়, খিদের সাথে সুরটুকু মেশাতে পেরেছি। আগের যে কথাটা বললাম, দুটো খিদে আর মনের খিদে, এই দুটোকে এক করে নেওয়া জীবনের সাথে যে, এবং দেখুন এই যে লাইনটি, ভাত উতলোয় সঙ্গে সুর, অর্থাৎ সুরেরও যেন বন্যা উতলে উঠছে, ভরা সংসারের কথা। এটা 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 আছে। এটা এটা তার রূপকের অর্থে, রূপক অর্থে আর কি এইটা। আহ, এবং খুব সুন্দর যেটা কথা, সেটা হচ্ছে যে কবি, আমার মনে হচ্ছে কবি এখানে ভাতটাকে কেন, আহ, ভাতটাকে বাঁচতেন, ডালের সাথে উতলোতে পারত, ডালের সাথে যেতে পারতো, দুধের সাথে উতলোতে পারতো, কিন্তু কবি এখানে দুধ বা ডাল বা তরকারি, পায়েস কারোর সাথেই বলেননি, তিনি ভাত বলেছেন। অর্থাৎ আমাদের নিত্য অপরিহার্য একটা বস্তু, অপরিহার্য একটা খাদ্য বস্তু, সেইটাকে তিনি এখানে মিশিয়ে দিয়েছেন সুরের সাথে। বিসমিল্লাহর সানাইয়ের সুরটাকে তুলে এনে তিনি ভাতের সঙ্গে মিশিয়েছেন। সেখানে মানে ওটাও অপরিহার্যতা, এবং এটারও প্রতিদিনকার দৈনন্দিন দৈনিক বিষয়ের সঙ্গে সুরটাকে মিশিয়ে দিয়েছেন। অর্থাৎ গান, সুর তার জীবন, আর ভাত বেঁচে থাকা সেটাও একটা জীবন। এই দুটো জীবনের সমন্বয় চমৎকার, সুন্দর একটি, খুব বড় কথা না হলেও খুব সুন্দর একটা মিষ্টি মেসেজ, মিষ্টি একটা অনুভবের কথা এই কবিতার মধ্যে আছে। যারা তিনজন এসছেন তারা কি এখনো কন্টিনিউ দেখতে পাচ্ছেন? একটু মেসেজ করবেন। আমি আর কেউ আসছে না কেন বুঝতে পারছি, কেউই আসছে না, যে তিনজনে আটকে আছে। আমরা চতুর্থ কবিতা যেটা পড়ব সেটি হচ্ছে ছাতিম বাস। সুগন্ধিকে পরাজিত করে ভিড় ঠেলে বাতাসে ভাসছে ছাতিমের গন্ধ। মৃন্ময়ী বিদায়ে কাঠামোখানা আদ্রবা জীবন নদীর পার্টিতে। লাল শাড়িতে পাট করে তোলা থাকলো চমকানো ভালোবাসা। ময়ূরকণ্ঠী রঙা কাপড়ের ভাঁজে লেপ্টে রইল অভিমানী ক্ষণটুকু। সবুজ মন আঁকড়ে সবজি শাড়ি, পথ চলতে সাথী খোঁজে। আবেগ গোছানো রইল ফিকে চাঁপা রঙা শাড়ির কুঁচি ভাঁজটিতে। সবটুকু পাওয়া সযত্নে রাখার পরেও সন্ধ্যা গধূলি মন যে মারোয়ার আর ইমনের সঙ্গ পেতে চায়। যে কথাটা আমি বলেছিলাম যে গানের রাগের কথা, কত একটা ফ্যান্টাস্টিক কবিতা। দেখুন কত সরলভাবে বিভিন্ন যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো তার নিজের শাড়ির রঙগুলোর মধ্যে রাখা, কি সুন্দরভাবে বলেছেন। যে লাল শাড়িটি পাঠ করা, বিসর্জনের তার আগে বলেছেন পুজোর সময় বিসর্জনের কাঠামো, এই সময়টাই ছাতিমের গন্ধ আসে, সমস্ত গন্ধকে ঠেলে দিয়ে ছাতিমের গন্ধটা আসছে। এবং আদ্রবা জীবন নদীর পাড়, এটাও বলেছেন, মৃন্ময়ী বিদায় কাঠামোখানা আদ্রবা জীবন নদীর পাড়টিতে। লাল শাড়িটা, এই সময় বিসর্জনের দিন আমাদের মেয়েরা সিঁদুর খেলে, লাল পাড় শাড়ি পরে, সেই লাল পাড় শাড়িতেই একটা চমকানো ভালোবাসার কথা বলেছেন, যেন চমকে যাওয়া ভালোবাসা। কার দ্বারা ভালোবাসা এসছে, তা কোনো অভিসারী ইশারা কিনা, তা কোনো অবৈধ ইশারা কিনা, বা বৈধ প্রেমিকের ভালোবাসা কিনা, মনের মানুষকে খুঁজে পাওয়া কিনা। হয়তো মনের মানুষের সঙ্গে মিলন নাও হতে পারে, হঠাৎ অনেক দিন পর পুরনো প্রেমিককে দেখা, সেরকম চমকে যাওয়া কিছু, মানে কিছু ঘটনা কিনা, সেটাকে পাঠ করে লাল পাড়িতে, অর্থাৎ সদবাদের যে লাল শাড়ি, সেই লাল শাড়ির ভাঁজে, বিবাহিত ভাঁজের মধ্যে তিনি সেটাকে রাখলেন। একটা অদ্ভুত অনুভব চিত্র, খুব সুন্দর। এবং ময়ূরকণ্ঠী রঙের ভাঁজে লেপ্টে রইল অভিমানী খণ্ড। ময়ূরকণ্ঠী যে ভাবটার মধ্যে অনেকগুলো রঙের বিচ্ছরণ হয় যদি সেভাবে দেখেন, ময়ূরকণ্ঠী রংটার মধ্যে অনেকটা নীলেরও ভাব আছে, তার মধ্যে তিনি রাখলেন অভিমান, তার অভিমানটাকে রাখলেন। আবার সবুজ শাড়ি, সবুজ শাড়িতে মধ্যে সে চলচল চটজলদি পথ চলতে চলতে সে
সঙ্গী বা সঙ্গী 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 খোঁজে, তার প্রেমিককে খোঁজে, তার জীবন সাথীকে খোঁজে। সবুজ হচ্ছে চির নতুনের একটা রং। এবং এই আর আবেগ, সেটা দুঃখ, কান্না, দ্রোহ সব কিছুই হতে পারে, সেটাকে তিনি চাঁপাডাঙ্গা সারের কুচির ভাঁজটিতে রেখে দিয়েছেন। কিন্তু সব কিছুর পরেও তার মনে হয়েছে যে এই সন্ধ্যা গধূলিতে তিনি তার সঙ্গে ইমনও পেতে চান, আবার মানে মারোয়াও পেতে চান, আবার ইমনও পেতে চান। এখন গানের দিক থেকে এটা একটু কন্ট্রোভার্সি দুটোই, কারণ মারোয়াও এটা একটা ঠাট, এবং এটা গানের আমি কিছুই বুঝি না, টুকটাক বই ফই ঘেঁটে যা দেখলাম যে এটা শেষ প্রহর এবং তীব্র দুঃখের রাগ আর, অর্থাৎ দুঃখকেও পেতে চান কবি সন্ধ্যাবেলায়, আবার সকালের যে রাগ ইমন কল্যাণ, না ইমন কল্যাণও গধূলির রাগ, আর সরি ভুল বলছি, সেটা হচ্ছে মারোয়া, এটা হচ্ছে শেষ প্রহরের রাগ তীব্র দুঃখের, আর ইমন কল্যাণ এটা কল্যাণ, এটা হচ্ছে গধূলির রাগ। সন্ধ্যা গধূলিতেই তিনি চাইছেন, শুধু স্বাভাবিকভাবে ইমন হবেই, তার সঙ্গে তিনি তীব্র দুঃখকেও, এত কিছু ভালোবাসার মধ্যে যেখানে তিনি বলেছেন আমার ভালোবাসা, চমকানো ভালোবাসা, অভিমান, আমার আবেগ, সবুজ মন, সাথী খোঁজা, তার সঙ্গে তিনি তীব্র দুঃখের যে যন্ত্রণাটা, অর্থাৎ না পাওয়ার যন্ত্রণাটাকেও তিনি সযত্নে পেতে চাইছেন। একটা দুঃখ বিলাসেরও কবিতা বলা যেতে পারে এটাকে, একটা দুঃখ বিলাসের কবিতাও এটা। খুবই সুন্দর এই কবিতাটি। আমি এরপর আরেকটি কবিতায় যাব, সেটি হচ্ছে যে ইতিমধ্যে অনেকেই এসে গেছেন, এবার যাক আমার মনটা একটু হয়েছে। তো এরপরের কবিতাটি পড়ব, সেটা হচ্ছে যে সুরযন্ত্র। রাত তার শেষ চুম্বনটুকু সেরে বেরিয়ে পড়েছে পথে, নীল ফুল তোলা সাদা চাদরের কাছে ঘুম ভিক্ষা করতে করতে রাত পেরিয়ে আবজা ভোরের দরজায় একলা মন। ফেরিওলার আওয়াজ গানের সুর ছাপিয়ে কানে। জীবন ফেরি করতে করতে যে সুর ভুলতে হয় সে তো ফেরিওলাই জানে। সকাল বাঁচতে ভোলায় যখন কানে আসে পুরনো তানপুরা বিক্রি করবেন, কি করে বলি তাকে? সুরযন্ত্র যে ঈশ্বর তাকে বিক্রি, ভাষা স্তব্ধ হয়। মানুষটা তো সারা জীবনটাকেই সুরে বাঁধার আনমনা তাগিদে পথে পথে। সুর ঈশ্বর, সুর বা স্বর, বাদ্যযন্ত্রটা ঠিক তারে 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 বাঁধা হবে। তানপুরা নিয়ে এইখানেও একটা মজার টুইস্ট আছে, সেটা হচ্ছে যে তানপুরা বললেন কেন? হারমোনিয়াম বলতে পারতেন, গিটার বলতে পারতেন, স্প্যানিশ বলতে পারতেন। দেখুন আমি গানের ব্যাপারে খুব কিছু জানি না, কিন্তু যেটুকখানি খোঁজ খবর রাখি বা যা সাধারণ বুদ্ধিতে বোঝায় সেটা হচ্ছে যে গলার একদম স্কেলগুলোকে, সমস্ত পার্টগুলোকে, চড়াই উতরাই সব কিছু ঠিক করতে তানপুরা নিয়ে যারা অভ্যাস করে তারা একদম ঠিক, রাগ সঙ্গীতে যারা অভ্যাস করে তারা তানপুরা নিয়ে বসে। তাহলে একদম ঠিকঠাক মাপের যে জীবনকে বেঁধে দেওয়ার যে সপ্ত সুরের, সেইটাকে কেউ যখন বিক্রি করে দিচ্ছে, মনে হচ্ছে জীবনকেই বিক্রি করে দিচ্ছে, ঈশ্বরকে বিক্রি করে দিচ্ছে, তেমনি যেন মনে হচ্ছে জীবনকে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত জীবন যেটাকে তিনি আগে বললেন যে আমার এই রাত তার চুম্বন সেরে, কত সুন্দর, রাত তার শেষ চুম্বনটুকু সেরে বেরিয়ে পড়েছে পথে। নীল ফুল তোলা সাদা চাদরের কাছে ঘুম আসছে না, ঘুম চাইতে চাইতে রাত পেরিয়ে আবজা ভোরের দরজায়, আবজা ভোর হয়ে আসে, সেখানে আমার মনটা একলা। ঠিক তখনই ঘুমটা ভেঙে যাচ্ছে ফেরিওয়ালার জানে, অথচ ফেরিওয়ালাও তো জীবনটাকেই, সেও তো তার জীবনে বাঁচার জন্যই রাস্তা খুঁজছে, এবং সেও তার জীবনটাকে সুরে বাঁধার চেষ্টা করছেন। বা এই যার বাড়িতে ধুলো আপদ হয়ে আছে, আপদ বালাই হয়ে আছে, আর কেউ এটাকে চর্চা করে না, বা কেউ কেউ কোনো কোনো জায়গায় পুরুষতান্ত্রিক মানসিকতা, অর্থোডক্স মানসিকতা থেকে গান গাইতেও দেওয়া হয় না, অনেকের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়, তাদের কাছে এটা আপদ বালাই মনে হয়।
তো সেই আপদবালাইকে দূর করে দেওয়ার পর হয়তো এই আপদবালাইটাই আরো একজনের কাছে যাবে, সেখানে ব্যবহৃত হবে। তাই একটা জায়গায় সুর নিভবে, আর একটা জায়গায় হয়তো সুর ছড়িয়ে যাবে। শেষ লাইনটা অন্যভাবে তিনি বলেছেন, তাই মনে হচ্ছে যেন প্রাণ বাঁচানোর কথা। একটা জায়গা থেকে, বন্দি জীবন থেকে তানপুরাটা মুক্তি পেয়ে আরো অন্য কোথাও যাবে, সেখানে হয়তো সুরে সুরে বেজে উঠবে। ঠিক আমি শান্তাদির শেষ কবিতা যেটা পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে সারা রাত। রাতের কাছে পৌঁছলে সে তার দুশ্চিন্তার ভাঁড়ার উপুর করে দেয় বিছানা স্টেশনে। প্রিয় গায়ের গন্ধ তাড়াতে মাখিয়ে বন্ধ কৌটোতে তুলে দিই। চন্দন সুরভিতে স্নান করে ময়ূরকণ্ঠী নীলেও অপূর্ণ সাজ। সাদ সে তো চিরকালীন। সপ্তর্ষি মণ্ডলের ঋষিদের দিকে তাকিয়ে রই দুহাত জোর করে, যদি তারা ভৈরবী সকাল দেখার অনুমতি দেন। এটা একটা প্রার্থনার কবিতা। কবিতার মধ্যে যেন একটা প্রার্থনা আছে। কত সুন্দর কথা। রাতের কাছে পৌঁছলে সে তার দুশ্চিন্তার ভাঁড়ারটা উপুর করে দেয় বিছানা স্টেশনে। রাতে শুয়ে শুয়ে নানা দুশ্চিন্তা মানুষের হয়, বিভিন্ন চিন্তা হয়, কাল কি করব, পরশু কি করব, কিভাবে বাকি দিনগুলো হবে। কিন্তু তার মধ্যে একটা প্রেম আছে, সব সুন্দর। এই যে বলেছেন প্রিয় গায়ের গন্ধ, তো সঙ্গীর প্রিয় গায়ের গন্ধ তারাতে মাখায়, ফ্যান্টাসিতে মাখায়। সেই তারাতে মাখিয়ে একটা দূর অলিক যে স্বপ্ন দেখার যে জায়গা আছে, তারা আর আমাদের নভমণ্ডল, সেই সেইখানে সেখানে যেন সেই গন্ধটাকে মাখিয়ে বন্ধ কৌটো ধরে যেন চলে না যায়, গন্ধটা যেন হারিয়ে না যায়, তার জন্য একটা আগাম সতর্কতা রেখে, ওই দুশ্চিন্তা থেকেই এসছে, আগাম সতর্কতা থেকে সেই গন্ধটাকে রাখে। চন্দন সুরভিতে স্নান করছেন, ময়ূরকণ্ঠী নীলেও অপূর্ণ সাজ। এখন এই সব কথা বলার পরও তিনি কি বললেন? তিনি বললেন সপ্তর্ষি মণ্ডলের সপ্ত ঋষির দিকে আমি হাত জোর করে তাকিয়ে থাকি, আমি যেন কাল সকালটা দেখতে, তাদের জীবনের কথা, বেঁচে থাকার কথা। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মরণের মাঝে আমি বাঁচিবারে চাই। তারই যেন প্রতিধ্বনি আগামীকালের ভোর যেন আমি দেখতে পাই। সেইটা খুব সুন্দরভাবে এই কবিতায় এসছে। এবং ভৈরবী কথাটা বলেছেন, ভৈরবী যে রাগ সকালের একটা, এবং তার সঙ্গে শুধু রাগের কথা না, তার সঙ্গে এটা একটা অপার্থিব সকাল। হ্যাঁ, সেই অপার্থবীয় যে ঈশ্বরীয় যে অনুভূতির সকাল, সেটা। এবং ভৈরবী এখানে বাঁচলেন একটা খুব সাধারণভাবে, অনেকে ভাববেন যে সকালের বেলা ভোরবেলার রাগ তো আমরা, যে ভোর হইল দৌড় খুলিল জগত জাগিল, যে গান অপালের গান আছে, আর অনেকেরই আছে, এটা দিয়ে অনেকে অনেকে ভৈরবী সুরের সঙ্গে হয়তো তুলনা করেন। কিন্তু এখানেও ভৈরবী সুর, আমি জানি না শান্তাদি নিজে সঙ্গীতজ্ঞের লোক, হয়তো এভাবেই তিনি দেখেন, আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে একটা প্রাচীনতম বিষয়। রাগের মধ্যে ভৈরবী হচ্ছে আমাদের একদম প্রাচীনতম রাগ, সকালের রাগ, সূর্য ওঠার সঙ্গে রাগ। এবং এই ভৈরবী আমরা আমাদের বাংলাতে চর্যাপদে ব্যবহার করতে দেখেছি। চর্যাপদ, চর্যাচর, চর্যাচর্য, বিনিশ্চয়, তাতে কিন্তু আমরা এই ভৈরবী রাগ ব্যবহারের উল্লেখ পাই, এবং এটাকে প্রাচীনতম রাগ হিসেবে ধরা হয়। হয়তো কবি প্রাচীনতম সেই সকালের সন্ধ্যায়, যা আবহমান কাল ধরে হয়ে আসছে, সেই সন্ধ্যা, সেই সকাল দেখতে পাওয়ার অনুমতি চাইছেন। এটা একটা প্রার্থনা সকলের জন্য। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমাদের প্রিয় কবি শান্তা ভট্টাচার্যের, তার কবিতার জার্নি, তার গানের সঙ্গীতের জার্নি আরো অনেক অনেক সুমধুর হোক। সুস্থ থাকুন শান্তাদি, ভালো থাকুন। আমাদের প্রচুর গান শোনান, এবং আরো ভালো ভালো মিষ্টি মিষ্টি কবিতা খুব সুন্দরভাবে লিখে আমাদের মুগ্ধ করুক। যেন একটা কবিতা পড়ার পর সারাটা দিন, আমি একটা ভালো কবিতা যদি পড়ি সকালবেলা, আমার সারাটা দিন ভালো যায়। তো খুব ভালো থাকে মন, মন খুব উৎফুল্ল থাকে। তো সেই রকম উৎফুল্ল করার মতো কবিতা তুমি উপহার দিন, এটা আমরা সবাই চাইবো। আমাদের চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা এটা চাইবো। এবং দ্বিতীয় পার্টে আমি আসবো, সেটি হচ্ছে ভাস্বতী নাথ, দুজনেই সই, ভাস্বতীদির কবিতা। ভাস্বতীদির সঙ্গে আলাপটা আমি আগে প্রথমেই বলে ফেলেছি সাহিত্য অঙ্গনে, এবং তার আবৃত্তি কবিতা এই করতে করতে কখন যেন এই দুটি মানুষেরই আমি খুব ক্লোজ, আমি তাদের খুব খুব কাছের ভাই। হ্যাঁ,
তারা খুব ইয়ার্কি টিয়ার্কি মানেন আমার সঙ্গে, আমার কবিতার লেখা নিয়ে, আমার লেখা টেখা নিয়ে, সেগুলো থাক। কিন্তু আমি তাদের গুণমুগ্ধ এবং তারাও আমাকে খুব ভালোবাসেন। এখন শুধু ভালোবাসা বা গুণমুগ্ধতার মধ্যে দিয়ে কি আমি এই কবিতার এখানে এলাম তা নয়। আমি এলাম এই জন্য, তামাম সকলে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা দেখে নিন যে একটা কথা বলেছি যে কোথাও কিছু ফুরোয় না। দ্বিতীয়ত হচ্ছে যে সময় ইচ্ছে থাকলে সময় বার করা যায়। অনেকেই অনেক অজুহাত দেন, সময় কোথায়, ছেলের পেছনে, মেয়ের পেছনে, স্বামীর পেছনে সময় থাকলে সময় বার করা যায়। আমি এখন যে কজন নারী মহিলা কবিদের কবিতা পড়বো তারা প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত। এবং পরের দিকে হয়তো আমার এমন নারী কবিরা বসবেন যারা সংসার সামলাচ্ছেন, চাকরিও করছেন, আবার তার সাথে কবিতাও লিখছেন। আমি এভাবেও যে সময় বার করে যাওয়ার, যদি বার করার ইচ্ছে থাকে, আমার যদি কিছু করার ইচ্ছে থাকে, শুধু কবিতা লেখা না, যদি আমার সত্যিই কিছু করার ইচ্ছে থাকে, তাহলে সময় বাধা হয়ে দাঁড়ায়। কখনো কখনো হয়তো হতে পারে, কিন্তু সম্পূর্ণ বাধা যে আমি সময়ের জন্য পাচ্ছি না, এটা অজুহাত। জন্ম ভাস্বতীদির কলকাতায়, বাবা হিমাংশু রায়চৌধুরী, মা পদ্মা রায়চৌধুরী। বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হলেন। তারপরে তার এই সারা জীবন ধরে টুকটাক লেখা চলতো। মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে বাচিক কবিতা আবৃত্তি এগুলো যেমন করেন, তিনি তার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যোগাসন চর্চা। এবং যোগাসন চর্চাটা ছন্দের মাধ্যমে করা যায়, তার উপর তিনি 2টি নাটক রচনা করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন। আর লেখালেখি, সিরিয়াসলি লেখালেখি, সাহিত্য অঙ্গনে গিয়ে 2008-9 থেকে তিনি লিখছেন, লেখালেখি শুরু করেছেন। এখন তো বিভিন্ন পত্রিকায় ভাস্বতীনাথের কবিতা আমরা পাই। তার একটি বই ইতিমধ্যে বেরিয়েছে, যদিও ওই বইটি কবিতার নয়, ছড়ার। এবং এই কথার প্রসঙ্গেও আমি এটা বলতে পারি যে ভাস্বতীদির হাতের ছড়া দারুণ, দারুণ ছড়া। দিনকে দিন ছড়া খুব দারুণভাবে, যারা ফেসবুক দেখেন প্রতিদিনই প্রায় ভাস্বতীদির ছড়া আপনারা দেখতে পাবেন। এই বইটি ছিল রাত থেকে প্রাতে SMS এর সাথে। এটা সমস্ত SMS গুলোকে কেন্দ্র করে একটা সুন্দর ছড়ার বই এটা আছে। আমি ভাস্বতীদির কবিতায় যাই। ভাস্বতীদির কবিতা, প্রথম যে কবিতাটি আমি পড়ব, সেই কবিতাটি খুব সুন্দর একটি কবিতা। সেই কবিতাটি আমি পড়ছি। প্রথমেই ভাস্বতীদির চমকে যাওয়া কবিতাটা পড়ব না, চমকে যাওয়া কবিতাটা একটু পরে পড়ব। যেটা পড়ে আমি ভাস্বতীদিকে লিখেছিলাম, তুমি আর কোনোদিন লুজ ব্যাটিং করতে পারবে না, এবার তোমার খালি উত্তরণের পালা শুরু হবে। তো সেই তারপরে এই উত্তরণের যে কবিতা, সেই কবিতার নাম হচ্ছে হার্দিক। ঘাসহীন মাঠের মাঝে দেখা হয়েছিল, কাছে দূরে গাছপালা, ফুল লতা হয়তোবা ছিল, জানি না। দৃশ্যটা রোজকার মতো, আমি শুধু ভিড়ে একা। চলনটা স্বাভাবিক, মনে খোঁজ চলে। বৃষ্টির আগে দমকা হাওয়ার চিরকুট, উষ্ণতা ছুঁয়ে দিল বুক, লিখে দিল কোন লিপিকার, সম্পর্কের নাম দাও বন্ধু। বন্ধুকে ট্রিবিউট করে কবিতাটা লেখাটা ইচ্ছে কুসুমে ছাপাও হয়েছে, উৎসব সংখ্যায় ছাপা হয়েছে এটা। এত সুন্দর কবিতা বন্ধুকে নিয়ে, কিন্তু এর মধ্যে একটা, আমি কবিতাটা পড়তে গিয়ে একটা দুঃখের অনুভব চিত্র পেয়েছি, একটা না পাওয়া যন্ত্রণা যেন কবিতার মধ্যে আছে। একটা ঘাসহীন মাঠের মাঝে দেখা হয়েছে, একটা ন্যাড়া প্রান্তর যেখানে প্রাণ নেই। কেউ দূরে থাকলেও ওই যে ছায়া ছায়া গাছগুলো, কবিও নির্দিষ্ট করে বলছেন না যে সেগুলো আছে না নেই, ঠিক মনে নেই তার। সেই দৃশ্যকল্পে ছায়াগুলো মনে, অর্থাৎ দূরের বন্ধুরা কেউ ছিল কি, দূরের সাথী, তার সাথে সেই ন্যাড়া গাছে দূরে কেউ ছায়া দেওয়ার মতো কেউ ছিল, হয়তো ছিল না, বা থাকলেও সেটা এমন কোনো ইঙ্গিতবাহী নয় যে তার মনে থাকবে। দেখা হয়েছিল চকিত দমকা হাওয়ার মতো কারোর সাথে, তাতে যেন একটা চিঠি বা চিরকুট লেখা ছিল, যাতে ছিল সেই চিরকুটটা তার কাছে এসেছিল। বৃষ্টির আগে যেমন একটা দমকা হাওয়া আসে, বৃষ্টি যেমন ভিজিয়ে দেয় সমস্ত কিছু, সমস্ত তাপকে শোষণ করে নেয়, সমস্ত দ্রোহকে ভিজিয়ে দেয়, তার আগে একটা দমকা ঠান্ডা হাওয়া আসে, সেই ঠান্ডা হাওয়ায় যেন চিরকুটটি ছুঁয়েছিল, সেই তারও একটা উষ্ণতা ছিল, সেই উষ্ণতাটা ছুঁয়ে দিয়েছিল বুক। আমি জানি না এটা প্রেম থেকে এই জায়গায়
এতক্ষণ আসা পর্যন্ত মনে হচ্ছিল যেন প্রেমের কথা, একটা হঠাৎ করে চমকে যাওয়া প্রেম, বা একটা হঠাৎ একটা ফড়িং বাড়ির ঘরের ভেতর ঢুকে পড়ার মতো, হঠাৎ ঘরের ভেতর একটা বোলতা ঢুকে পড়ার মতো, হয়তো বা ঘরের ভেতর একটা প্রজাপতি ঢুকে পড়ার মতো হঠাৎ করে চলে আসা কোনো প্রেম বা কোনো অভিসারী সম্পর্কের কবিতা, হয়তো কবিতা লিখছেন, কিন্তু সেই জায়গা থেকে তিনি টার্ন করলেন এত সুন্দরভাবে, এই জায়গাতেই এইটা কবিতায় চলে গেল এত সুন্দর উত্তরণে। সেটা হচ্ছে যে নিয়ে এলেন নাম দাও বন্ধুতা। নাম দাও বন্ধু, একটা বন্ধুত্বের কথা তিনি বললেন। প্রেমিকের থেকেও, জীবন সাথীর থেকেও অনেক তিনি গুরুত্ব দিলেন বন্ধুকে, যে একটা দমকা হাওয়ার মতো একটা বৃষ্টির সন্দেশ তার কাছে নিয়ে এসেছে ন্যাড়া ঘাসহীন একটা মাঠের মধ্যে, ছায়াহীন কোনো জায়গায়, একটা বৃষ্টিতে, যেখানে শুধু ছায়া দিয়েই, ছায়ার তলায় স্নিগ্ধ না, আদৌ আদুল বৃষ্টিতে ভিজে গিয়ে নিজেকে স্নিগ্ধ করা বন্ধু। খুব সুন্দর, নিঃস্বার্থ, মানে স্বার্থহীন ভাবে যে হাত ধরবে। এইবার আমি পড়ব ভাস্বতীদির চমকে যাওয়া কবিতা, যে কবিতাটা পড়ে আমি টেলিফোন করেছিলাম। আমি আপনাদের বলেছি যে আমি ভালো কবিতা, এর সাথে আমার আলাপ আছে, তাদের ভালো কবিতা পড়লে আমি তাকে টেলিফোন করি, টেলিফোন করে আমার এক্সপ্রেসটা কেন বলি জানেন, আমার ভালো লাগে। আমার ভালো লাগে এই জন্য যে তারা লেখেন কেন, যদিও এটা আমায় কেউ করে না, কিন্তু কিছু করার নেই, আর এটা আমার স্বভাব। ভালো কবিতা পড়লে আমি তাকে ফোন করে কনগ্র্যাচুলেট করি, এবং মনে করি সে আরও, এটা তাকে আরও উৎসাহ দেবে, সে যত বড়ই কবি হোক। হয়তো তার কবিতার সে অনেক ছাপ রেখে গেছে, যদি ফোন করে বলি দাদা এই কবিতাটা ভালো হয়েছে, বা দিদি এই কবিতাটা দারুণ হয়েছে, দারুণ ভালো লাগে, তাকে ইন্সপায়ার করে আরও একটা ভালো কবিতার জার্নিতে যাওয়ার জন্য। যাকে যে কথায় আসি সেটা হচ্ছে যে কবিতাটি আমাদের মহলে খুবই পরিচিত কবিতা। আমরা বারবারই সুযোগ পেলেই ভাস্বর দিদিকে পড়তে দিই যে এই কবিতাটি পড়তে হবে, এই কবিতাটি পড়তে হবে, তো ভাস্বর দিদি পড়ে, আমি পড়ছি আজকে। কবিতার নাম স্বপ্ন প্রসব। কলমের কষ্ট আর দেখতে পারছিলাম না, কখন যেন চোখটা লেগে গেছিল, একটু ঠান্ডা লাগতেই অন্ধকারের চাদরটাকেই টেনে মুড়ি দিতে গেলাম। দুটো তারার চকমকিতে দেখলাম মা চাঁদের থালায় জুই সাদা ভাত বাড়ছে, ছোটবেলার মতো পাশে এক টুকরো গন্ধ লেবু আর বিউলির ডাল। মা বলল, জানি তো সবাইকে খাইয়ে তোর খাওয়া হয়নি, নে খেয়ে নে। চাঁদের থালায়, থালার আলো ঠিকরে মায়ের নাকছাবিতে তখন। বললাম, ই কেমন করে হলো? মা বলল, মায়েরা সব পারে, তাড়াতাড়ি কর, আমাকে আবার চাঁদ ধুয়ে আকাশে রেখে দিতে হবে। বললাম, চাঁদটা যে বড্ড নড়ছে। মা থালা থেকে কয়েকটা দানা শুক তুলে চাঁদের নিচে আটকে দিল ছোটবেলার মতো। বলল, জানিস তো স্বপ্ন জন্ম দিতেও প্রসব বেদনা হয়। আমার চোখে জল, গা কাঁটা দিচ্ছে, সিরিয়াসলি বলছি। এত ভালো কবিতা, এত ভালো আবেগপূর্ণ কবিতা, এত ভালো মা মেয়ের সম্পর্কটাকে এত ডিভাইন করা যায়, এটা ভাস্বদিদি এই কবিতা না লিখলে আমি আমি পেতাম না কোথাও। হয়তো অনেকে বলতে পারেন যে আপনি একটু বাড়িয়ে বলছেন বা বড় বড় কথা বলছেন, আপনার ভালো না লাগতে পারে স্যার, ক্ষমা করবেন আমার। আপনি হয়তো কবিতাটার মধ্যে কিছুই খুঁজে নাও পেতে পারেন স্যার, কিন্তু আমার চোখে জল, এটাই কবিতা, এইটাই অনুভূতি, বুকের এইখানে গিয়ে সরাসরি লাগছে। কি সুন্দর কথা বলছে, কথা লিখেছেন এখানে দেখুন। একটা কলমের কষ্ট, আমি লিখছিলাম, কলমটা কষ্ট করে চলছে, কলমের কষ্ট, আমি আমারও ঘুম পেয়ে গেছে, তাই বন্ধ করলাম, আর ওটা নেভালাম, ওটাই রাতের চাদর টেনে নিলাম। তারপর কোথাও যেন একটা দুটো তারা চমকাল, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমার মা আমাকে খাবার নিয়ে এসছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম চাঁদের থালায় জুই সাদা ভাত, ছোটবেলার মতো পাশে এক টুকরো গন্ধ লেবু আর বিউলির ডাল। আহা,
এবং সেখানে বলছেন, যখন কবি বলছেন, একটা আধো জাগরণের মধ্যে থেকেও তিনি বলছেন যে কি করে হলো এটা। মা বলছে যে তোর তো খাওয়া হয়নি, আমি জানি সবাইকে খাইয়ে তোর খাওয়া জন্য। এটা নিত্য প্রত্যেকের বাড়ির ঘটনা, এখন হয়তো কমে গেছে, আগে এটা ছিল। আমি জানি সবাইকে খাইয়ে তোর খাওয়া হয়নি, তুই তাড়াতাড়ি খেয়ে নে, চাঁদটাকে ধুয়ে আমাকে আবার আকাশে রেখে দিতে হবে, যেখানে ছিল সেখানেই রেখে দেবো, কেউ বুঝতে পারবে না মা তোকে খাইয়ে দিয়ে গেছে। আর আমি যখন বলছি মা থালাটা বড় নড়ছে, থালা নড়াটা আমাদের আমাদের মা কাকিমাদের ভাষায় একটা অমঙ্গল। থালা নড়া মানে ভাগ্য নড়ে যাওয়া। মা ভাতের থেকে দুটো সুখ, আহা ফ্যান্টাস্টিক। আমরা অনেক সময় ভাত দিয়ে থালাটাকে আটকে দেওয়া হতো, ওই জায়গাটা একটু আঠা আঠা মতো হতো, দুটো ভাত ফেলে দিলে। একটা একদম রিয়েলিস্টিক জায়গা থেকে নিয়ে এসছেন এবং বলেছেন যে দুটো সুখ দিয়ে দিচ্ছি ভাতের পাতাটায়, ভাতের ওই তলায়, চাঁদের তলায়, হয় না ছোটবেলার মতো। এবং শেষ লাইনটা একটা অমুক অমুক লাইন, জানিস তো স্বপ্ন প্রসব করতেও বেদনা হয়, সমস্ত প্রসবেই যে প্রসবকালীন যে যন্ত্রণা, সেই স্বপ্নকেও যদি আপনি প্রসব করতে যান, তার জন্ম দিতে যান, তাহলে সেখানে একটা বেদনা হবে, একটা যন্ত্রণা হবে। সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েই একটা যন্ত্রণা হয়, সমস্ত রক্তপাতের মধ্যে দিয়েই ভূমিষ্ঠ হয় একটি শিশু। অসম্ভব সুন্দর কবিতা। মানে এই কবিতাটি আমার মানে কি বলবো, 50টি ভালো লাগা কবিতার মধ্যে একটি। আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই মাঝে মধ্যে। কবিতা এভাবেই আমাকে কাঁদায়, কবিতা এইভাবেই আমাকে হাসায়, এইভাবেই আমি কবিতা নিয়ে বাঁচতে ভালোবাসি। তাই তো এই প্রোগ্রামটা করেছি, চেনা কবির ভালো লাগা কবিতা। এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহচর্যে, আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে আশা করছি আমি আরো অনেক অনেক কবিতা আপনাদের কাছে হাজির করতে পারবো। খালি একটু সঙ্গে থাকুন আমার সাথে। একটা কথাই আমার বলা, একটু শেয়ার করুন যাতে ছড়িয়ে যায়, আরো লোকে পড়ুক এই কবিদের কবিতা, কবিতার জয়গান হোক। আমি কিন্তু দেখছি দিনের শেষে শেয়ারটা কিন্তু খুব কম। কিছু মনে করবেন না, যার প্রোগ্রাম তিনি শেয়ার করছেন, কিন্তু অন্যদের মধ্যে কিন্তু একটা একটা উদাসীনতা কাজ করছে। উদাসীনতা, আমি বলছি না যে আমার মুখচ্ছবি, আমি কি আমার কবিতা পড়ছি? আমি তো পড়ছি না, আমি পড়ছি অন্যদের কবিতা। আমি চাই কবিতা মানুষ ভালোবাসুক, কবিতা মানুষ দুরূহ বলে পিছিয়ে যায়, কবিতায় এখন কিছু নেই, আমার একটা যে স্ট্যাম্প পড়ে গেছে, সেইখান থেকে আমি এটা থেকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা, সেই সেই সেতুবন্ধনের কাঠবিড়ালিটির মতো একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি করছি ভালো ভালো কবিতা নিয়ে আসার জন্য, যাতে মানুষ কবিতাকে ভালোবাসে, কবিতার আরো পাঠক হয়। আমি পরের যে কবিতায় যাব সেটি হচ্ছে যে রাতে বৃষ্টি বাড়ি ফেরেনি। কাল রাত ভোর বৃষ্টি বাড়ি ফেরেনি, পথেই কেটেছে। রাতচড়া মেঘের প্রলোভনের ডাকে ঘর ছেড়েছিল, তারপর আর ফেরা হয়নি। সবার ঘরের জানলায় ঠক ঠক গিয়েছে, খোলেনি কেউ, বড় শান্তিতে ঘুমোচ্ছিল। তাদের ঘরে তো জল ঢোকেনি, তাই আকাশতলার মানুষগুলোকে ভিজিয়েই মাটি পেয়েছিল। ওদের দেয়ালের তো বালাই নেই, পোড়া রোদ কিংবা খসে পড়া বৃষ্টি কাউকেই ফেলতে পারে না। রাজপথের কোণ জুটে যায়, অবমানিতা সীতাকেও মাটি দিয়েছিল আশ্রয়। একটা সমাজ জীবনের কথা কবি এখানে লিখলেন, নিরশ্রয় মানুষের কথা। প্রথমে বৃষ্টি, মনে হবে বৃষ্টি এমনিই বৃষ্টি, দুটো বৃষ্টির সঙ্গে এত সুন্দর মিল করেছেন। আবার বৃষ্টি নামে ধরে নিতে পারি বৃষ্টি নামের একটি ব্যক্তি বা বৃষ্টি নামের একটি মেয়ে, আমার চোখের সামনে মেয়েই ভাসছে। নিরাশ্রয়, উদম বৃষ্টিতে ভিজছে, কেউ দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, আশ্রয় পায় না এই ফুটপাতের মানুষ, আশেপাশের মানুষরা। কেউ রাত ছোটে খুব বৃষ্টি হয়, আমরা অনেক আনন্দ পাই, আজকে খুব ঠান্ডায় ঘুমোবো, দারুণ লাগবে ঘুমোতে, আজকে আর এসিটা চালাতে হবে না। একবারও আমি ভাবি, অনেকে ভাবি কিনা জানি না, আমি ভাবি না আজকে যারা ওই পাশের এতে শুয়েছিল তারা কোথায় শোবে রে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাবে হয়তো সারাটা। আমি দেখেছি এরকম দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। কলকাতা শহরে অনেক সময় রাত্রিবেলা গাড়ি নিয়ে ফিরেছি, তো দেখেছি লোকগুলো দাঁড়িয়ে আছে একটা জায়গায়, অনেকগুলো লোক একটা জায়গায়, একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে আছে, শোয়ার জায়গা, চতুর্দিক জল থই থই করছে। সেই রকমই একটি কবিতার ফিলিংস আমার মনে হচ্ছে। এবং এত সুন্দর শেষটুকু বলেছে, সেটা হচ্ছে যে মাটি, অবমানিতা সীতাকে মাটিই দিয়েছিল আশ্রয়।
অগ্নি পরীক্ষা দিতে দিতে যখন লাঞ্ছিতা সীতা বাধ্য হে ধরণী দিদা হও, ধরণী ফাঁক হয়েছিল তিনি, যে ধরণী থেকে তার বাবা জনক রাজা কুড়িয়ে পেয়েছিলেন লাঙলের ডগায়, সেই মাটিতেই আবার চলে গেছিল সীতা। একটা সাধারণ মেয়ের সাথে সীতার তুলনা এই কবিতাটাকে অনন্য করে তুলেছে, আমাদের কাছে ভাবার মতো করে নিয়ে এসছে। শেষ লাইনটা এমন একটা স্ট্রোক আছে যে স্ট্রোকটার মধ্যে দিয়ে সারা কবিতাটাই একটা উচ্চ পর্যায়ে উচ্চ মার্গে চলে গেছে। আরেকটি কবিতা পড়ছি, এটি একটি রূপক কবিতা। সেই রূপক কবিতা নাম হচ্ছে প্রেক্ষাপট। ভাঙা মিলন মেলার টুকরো বিছানো শতরঞ্চি লাট খাওয়া ভাঁজে টান পড়ে, গোটাতে গিয়ে দেখা যায় একখানি সাদা রুমাল আর অসম্পূর্ণ চাপল্য জড়ানো একটি কানের দুল। জন্মান্তরের মালিক রুমালবন্দি করে ফুলটি অপেক্ষায় পৃথিবীর কোন বাঁক, স্বপ্নের সুতিকালয়ের বৃত্তিপ্রস্তর চন্দন টিকায় অভিষিক্ত হয়। খুব সুন্দর কবিতাটা, যদি ভালোভাবে একটু মন দিয়ে পড়েন। ভাঙা মিলন মেলা, মিলন মেলা ছিল, মিলনে ছিল, একে অপরের সাথে মিলন ছিল। সেই মিলন মেলাটা যখন শেষ হয়ে গেছে, যে শতরঞ্চি বসে শতরঞ্চি আর টান টান নেই, জীবনটাও কি একটু ভাঁজ খেয়ে গেল? জানি না কবি কি বলছেন। আমি দৃশ্যকল্প যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শতরঞ্জিটা ভাঁজ খেয়ে গেছে, কারোর একটা কানের দুল খসে গেছে, কারোর একটা রুমাল পড়ে গেছে, রুমাল আর তাকে সংগ্রহ করেছেন, তো ফেলে দেবে না। বুদ্ধদেব গুহর একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে স্বামীর বন্ধুর সঙ্গে এক মহিলা যখন অনেকটা বনপথ দিয়ে হেঁটে হেঁটে আসছে, হেঁটে এলো, স্বামী দেখলো যে তার স্ত্রীর চুলে একটা শুকনো একটা পাতা আটকে আছে। স্বামীর সন্দেহ শুরু হলো, তাহলে কি আমার বন্ধুর সঙ্গে অভিসারে গেছিল আমার বউ? তাহলে শুকনো পাতা লাগলো ওখানে লাগবে কি করে? যেমন অনেক সময় আমাদের স্ত্রীরা কারো একটা লম্বা চুল যদি পাওয়া যায়, আর দেখতে হবে না, লিপস্টিকের দাগ হলে তো কথাই নেই, লাল রঙের কোনো দাগ, গেঞ্জিতে জামাইতে যদি লিপস্টিকের দাগ হয় তাহলে কোনো কথাই নেই। লম্বা চুল যদি পাওয়া যায় তাহলে কোনো কথা নেই। ঠিক তেমনি হয়, মনোজ প্রেমের কথায় সেইভাবে এসেছিল, ঠিক এখানেও সেই অসম্পূর্ণ চাপল্যে কথাটা বলেছেন। অসম্পূর্ণ চাপল্যে একটা কান ফুল, কানের এই যে এটাই হয়, কানের ফুল পড়েছিল, এটা মেয়েদের চলতি কথা, আমরা দুল বলি, কানের ফুল পড়েছিল। এবং এখান থেকেই একটা নতুন স্বপ্নের জন্ম কবি দিচ্ছেন। অপেক্ষায় পৃথিবীর কোন বাঁক, কোন দিকে যাবে, এবং স্বপ্নের সুতিকালয়, স্বপ্ন দেখতে তো ভালোবাসি, স্বপ্নে যখন দেখতে ভালোবাসি, তখন সেই স্বপ্নটিকে, সেই অভিসারী স্বপ্নটিকে আমি চন্দনের টিকায় অভিষিক্ত করছি, তার রাজ্যাভিষেক হচ্ছে বা রাজ অভিষেক হচ্ছে। দারুণ, স্বপ্নেরও রাজ্যাভিষেক হচ্ছে। এইটা কবি বললেন খুব সুন্দরভাবে। চন্দন টিকায় অভিষিক্ত হচ্ছে কথাটার মধ্যে দিয়ে, খুব খুব সুন্দর একটা কল্পনা, এবং তার সঙ্গে নিয়ে আসা, সবটা ক্লিয়ার করলেন না, কিন্তু যেটুকখানি বাকি রেখে গেলেন, আপনি অনেক কিছু ভাবতে পারেন কবিতাটিকে নিয়ে। এইখানেই কবিতার মাহাত্ম্য, নানা রকম মানে করতে পারেন। আমি যেমন একরকম মানে করেছি, আপনার মানে অন্যরকম হতে পারে। পরের কবিতা যাত্রা। যদি কোনোদিন এক জ্যোৎস্না পিছল রাত এসে বলে এখানেই পথ শেষ, কি করবে তুমি? লক্ষ্য বাসনার পুঁটুলি হাতড়াবে, নাকি বিয়োগ ব্যথায় যোগ করবে প্রিয় অপূর্ণতা? এক কাজ করতে পারো, অকাল মৃত স্বপ্নগুলোকে সীতার মতো ফেলে যেও পথে, ফিরতি পথের জন্য। কতটা একটা জমাট কবিতা, স্মার্ট কবিতা, রূপক অর্থে বলছেন কবি।
সুখ শেষ, হঠাৎ একটা জ্যোৎস্না পিছল, জ্যোৎস্নার রাস্তায় পিছলে গেছো, অনেক সুখ, অনেক মোহ, অনেক লোভ, সেখানে কিন্তু পিছলে গেছো। তারপরে তোমাকে কেউ এসে বলেছে, স্বপ্ন এসে বলেছে আর হবে না ভাই, শেষ, তোমার দৌড় এত দৌড় ছিল, কি করবে তুমি? আমার সব থেকে যেটা ভালো লেগেছিল দুটো লাইন, একটা হচ্ছে জ্যোৎস্না পিছল লাইন কথা, আরেকটি বলেছে যে কথাটি বলছে যে লক্ষ বাসনার পুটুলি হাতড়াবে, কত বাসনা আর রয়ে গেছে এখনো পুটুলিতে, সেটা নাকি বিয়োগ ব্যথায়, যেখানে বিয়োগের সবকিছু হারিয়ে ফেলার, মাইনাস হয়ে যাওয়ার যে ব্যথা যন্ত্রণা, তাতে একটা শব্দ যোগ করবে, দ্যাট মিনস অপূর্ণতা। ফ্যান্টাস্টিক, এই জায়গাটা এত সুন্দর লিখেছেন। লক্ষ বাসনার পুটুলি হাতড়াবে নাকি বিয়োগ ব্যথায় যোগ করবে প্রিয় অপূর্ণতা, খুব সুন্দর। এবার তিনি অ্যাডভাইস, কবি এখানে ঢুকে গেলেন নিজে, ঢুকে গিয়ে অ্যাডভাইস দেওয়ার কাজ করতে পারো। অকাল মৃত স্বপ্নগুলোকে, যেগুলো মরে গেছে, যেগুলো মরার কথা ছিল না, সেগুলোকে তোমার যাওয়ার পথে, সীতা যেমন তার জটায়ু তুলে নিয়ে যাচ্ছিল, রামকে রাস্তা দেখিয়েছিল সীতার খোঁজ নেওয়ার জন্য, ঠিক তেমনিও তোমার যাওয়ার পথে সেই অপূর্ণ স্বাদগুলোকে ফিরে ফেলে যাও, যাতে তুমি আবার ফিরতে পারো, তাহলে জ্যোৎস্না পিছল পথে তুমি হারিয়ে যাবে। আব্দুল কালাম সাহেব বলেছিলেন যে সেইটা স্বপ্ন নয় যেটাকে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সেইটা স্বপ্ন যেটা মানুষকে ঘুমোতে দেয় না। খুব সুন্দর কথা বলেছিলেন, যে স্বপ্নের জন্য জেগে থাকা, যার পেছনে ধাওয়া করা, সেই পথে যদি আবার ফিরতে পারো, অপূর্ণতা, সেটাকে যদি সম্পূর্ণ করতে চাও, তাহলে অপূর্ণ স্বাদগুলোকে রেখে দাও, পুটলিতে রেখো না, ফেলে যাও তোমার যাত্রাপথে, দেখে 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 যাতে আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারো। খুব অসম্ভব একটি সুন্দর কবিতা। চিহ্ন রেখে যাও, তাই তো, চিহ্ন রেখে যাও ফেরার পথে। আরো একটি সুন্দর কবিতা পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে বেওয়ারিশ ব্যথা। সম্পর্ক ভালোবাসার, আঘাত দেবার প্রশ্নই আসে না, তবুও গায়ে মাথায় ভরসা বোলাতে গিয়ে অজান্তে জেগে ওঠা নখের কোণে রক্তাক্ত হয়। সে কারণ সে জানতেও পারে না, সে আঘাত পায়, সে জানে ইচ্ছাকৃত নয়, তবু বিধাতার কলকাঠিতে বেওয়ারিশ ব্যথার মালিক হয়ে যায় ভালোবাসা। কি সুন্দর! আমি কবিতাটা, মানে কাউকে আপনি আঘাত করতে, রূপক অর্থেই আছে, যে সম্পর্ক ভালোবাসা সেখানে তো আপনি আঘাত করতে পারেন না, কিন্তু হয়তো আমি আমার মেয়েকে বা আমি আমার ছেলেকে বা আমি আমার প্রিয়জনকে হয়তো বলাতে গিয়ে হাতের নখটা কতটুকু টাচ হয়ে গেল। আজকেই আমার গিন্নির সাথে হয়েছিল, আমি ঘুরে বললাম কেটে গেল তোমার হাতটা, সে বললো কত বড় বড় নখ রেখেছো তুমি হাতে, দেখো নি? তখনই আমার ভাস্বতীর কবিতাটা আবার নতুন করে মনে পড়লো, যে ঠিকই তো ভাস্বতী হতো এরকম একটা কথা বলেছে, যে দেখা গিন্নি যদি হাতটা কেটে যেত তাহলে ওখানে ব্যথা হতো, রক্তপাত হতো, কিন্তু ও জানে আমি ইচ্ছাকৃত করিনি, কিন্তু সেই ওই ব্যথাটা ব্যথার মালিক হয়ে যেত। কিন্তু এর মধ্যে দিয়ে একটা রূপক কথা, একটা দৃশ্যকল্প, রূপক কথা, ভালোবাসারও তো ব্যথা হয়, ভালোবাসারও তো যন্ত্রণা হয়, ভালোবাসার যন্ত্রণারও মালিকানা নির্ধারিত হয়, যাদের সে তার মালিক হবে কি হবে না, মালিকানা তার, সে তার পাওয়ার যোগ্য কি যোগ্য না, নাকি সেই ব্যথা বেওয়ারিশ, কত বললেন, একটা অদ্ভুত সুন্দর কথা বললেন। এবং এই কথাগুলোর জন্যই, এক একটা শব্দের কথার জন্যই আমার মনে হয় এগুলো কবিতা হয়ে যায়, যে বেওয়ারিশ ব্যথা, বেওয়ারিশ ব্যথার মালিক হয়ে যায় ভালোবাসা, ভালোবাসাটাই সেই বেওয়ারিশ ব্যথাটাকে নিয়ে নেয়। অনিচ্ছাকৃত রক্তপাত তো হয়, দুঃখও তো হয়, অজান্তেই তো কাউকে দুঃখ দিয়ে ফেলি, যে বুঝতে পারিনি, কিন্তু একটা কথায় হয়তো কেউ হার্ট হলো, কেউ দুঃখ পেল। ঠিক তেমনি ভাবে এইভাবে এই কবিতাটা এসছে, এবং সুখ প্লাস দুঃখের যে মেলবন্ধন, সেইটাকে খুব সুন্দরভাবে ছোট্ট কথায় একটা স্মার্ট কবিতার মধ্যে দিয়ে এখানে এসছে। আমি শেষ কবিতায় চলে এসেছি। এই কবিতাটিও অত্যন্ত নির্ভর, এটি বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সেই কবিতাটি নাম হচ্ছে রিক্সাটা চলছে। এখানে কলঘর, না আমি যেটা বলতে চাইছিলাম, বলতে গিয়ে আটকে গিয়ে আর গন্ডগোল। সে হচ্ছে এই কবিতার মধ্যে আমরা অনেক জাদু বাস্তবতা, অনুভব চিত্র কোথায় গেছে, কত মিষ্টি মধুরতায় গেছে, ফলো করবেন কবিতার লাইনগুলো।
সেই জন্যই কবিতা বলতে গিয়ে আটকে গেল, আমি করছি কবিতাটা। রিক্সাটা চলছে। বিকেলে কলঘর থেকে গা ধুয়ে দিদিমা আদুর গায়ে ভিজে কাপড় জড়িয়ে বেরিয়ে এলেন। গায়ে ভুরভুর করছে ফুলেলো সাবানের গন্ধ। গন্ধটুকু আঁচলে বেঁধে মা রিকশায় উঠলেন। বাবার কোলে আমি, মায়ের হাতে হাত। মসৃণতাটুকু পেরোবার পর জিজ্ঞেস করলাম, বাবা তোমার কষ্ট হচ্ছে? বাবা বললেন, সন্তান কখনো ভার হয় না রে। রিক্সা চলছে আর চলছে। মাঝে মাঝে ভাবলেশহীন রিক্সাওয়ালা বলছে, খুকি বাবাকে ধরে রাখো শক্ত করে। চাকার নিচে থমকে থাকে ভয়। ছবিতে মালা কিংবা ধুলো যাই থাক, নিরাপত্তার কোলে বাৎসল্য নিশ্চিন্তে চলে। সুগন্ধিতার বিষ মেশানো হাওয়ায় কেটে রিক্সাওয়ালা ওলার কঠিন পা উঠছে নামছে, উঠছে নামছে। জীবনটা চলছে। ফুলেলো গন্ধ, সেই গন্ধটুকু মা আঁচলে বেঁধে নিয়ে রিক্সায় উঠছেন। আমি হাত ধরে আছি। একটা সুন্দর কথা, সার্বজনীন কথা উচ্চারিত হয়েছে, সন্তান কখনো ভার হয় না রে। সত্যি তো, সন্তানকে নিতে কখনো ভার লাগে না, কারণই বাবা মার ভার মনে হয় না। তাদের সমস্ত ভার বইতে ইচ্ছে করে, ভালো লাগে। কিন্তু সে বাবা মাও তো চিরকাল থাকে না, একটা সময় তারা চলে যায়। ছবিতে, গন্ধে তাদের অনুভবটুকু কখনো কখনো পাওয়া যায়। কিন্তু সন্তানহারা বাবা মার মধ্যে বাবা মা থেকে যান বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, সেই বাৎসল্যের, অতীতের বাৎসল্য, ভালোবাসায় বা নিজের সন্তানকে ভালোবাসার মধ্যে। আমার মা ঠিক আমায় কেমনভাবে ভালোবাসতো, আমার বাবা আমাকে ঠিক কেমনভাবে ভালোবাসতো, ঠিক তেমনিভাবে আমি আমার সন্তানকে ভালোবাসবো। আমি আরেকটু বেশি ভালোবাসার চেষ্টা করব। এই যে দৃষ্টিকোণ থেকে চলতে থাকে। আর সেই যে বেঁধে দেওয়া গন্ধটা, সেই বেঁধে দেওয়া, যেটা আমার দিদিমার থেকে মা নিয়ে এসেছিলেন, সেই মা গন্ধটাকে বেঁধে দিয়েছিলেন, হয়তো তারই উত্তরাধিকার আমিও বয়ে বেড়াচ্ছি সেই গন্ধটা। তাই চারিদিকে এত বিষ গন্ধ, এই সমাজের কলুষতা, সেইটাকে কেটে সেই যে রিক্সায় উঠেছিলাম, সেই রিক্সাটা চলছে আজও। জীবনটা চলছে। জীবন যে টেনে নিয়ে যাওয়ার, রিক্সাওয়ালার পা উঠছে নামছে, উঠছে নামছে, একটা গতিতে আমার জীবনটা চলছে। ফ্যান্টাস্টিক কবিতা, খুব খুব সুন্দর, চমকে যাওয়ার মতো একটা কবিতা। আমি বলেছিলাম যে আজকে যে দুই কবির কবিতা পড়বো, যাদেরই পড়বো, সেই কবিতাগুলো খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো হবে। এবং কবিতার ভেতরে ঢুকে আলোচনা করলে দেখবেন যে যখন ঢুকে যাবেন কবিতার ভেতর, তখন দেখবেন তাদের কত কি মণিমুক্ত ছড়িয়ে রেখেছে তারা। হয়তো তা বেশি দিন লিখছে না, হয়তো তাদের এখনো সেভাবে নাম হয়নি, সেভাবে হয়তো বিভিন্ন মেলায় বা বিভিন্ন কবিতা পড়ার জায়গায় তারা ডাক পান না, হয়তো অনেক বড় বড় পত্রিকায় তারা এখনো সুযোগ পাননি। কিন্তু আগামী দিনটা ভালো। এবং কোথায় কি হবে, কে কটা পুরস্কার পাবে, কে কার কটা বই হবে, কার কত পরিচিতি হবে, কে মরে গেলে কতগুলো মালা পাবে, আর তারপর তাকেই নিজেই বলতে হবে ফুলগুলো সরিয়ে দাও, আমার বড় লাগছে। সে কথায় যাব না। যেটা বলবো সেটা হচ্ছে কবিতার জয়যাত্রা। কবিতা লেখা চলছে এবং নিজেদের মনের কথা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে আসছে, যে কবিতা উচ্চারণের মধ্যে দিয়ে সারাটা দিন খুশিতে চলে যায়, যে কবিতা উচ্চারণের মধ্যে দিয়ে চোখে জল বেরিয়ে আসে, যে কবিতা উচ্চারণের সাথে সাথে লোম লোম খুব খারাপ হয়ে যায়। কখনো বা কবিতা পড়তে পড়তে ইমন রাগটাকে জানতে ইচ্ছে করে, ভৈরবী রাগ আবার শুনতে ইচ্ছে করে। আচ্ছা, মারোয়া কি জিনিস, মারোয়া কি রাগ, মারোয়া কখন গান হয়, এই যে একটা জার্নির মধ্যে আপনি কবিতা পড়ার মধ্যে আনুষাঙ্গিকভাবে আরো নানা 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 দিকে, আচ্ছা গন্ধলেবু, তার সঙ্গে বিউলির ডাল, চাঁদ কি করে থালা হলো, এইগুলো ভাবতে 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 আপনি দেখবেন একটা অপার্থিব জগতের মধ্যে দিয়ে প্রবেশ করছেন। এবং সেই পথটা শুধুমাত্র কবিতার, শুধুমাত্র কবিতার। কবিতার জয় হোক, কবিদের জয় হোক, কবিতার জয় হোক। কবিতা লেখা চলুক। আমি আবার সামনের মঙ্গলবার চেষ্টা করব আসার, আবার নোটিফিকেশন দিয়ে দেবো কাদের, কারণ এখন একটু কোভিডটা চলছে বলে আমার একটু কাজের চাপ বেড়ে যাচ্ছে, তাই আগে থেকে ঘোষণা করতে পারছি না। ঠিক একদিন আগে আমি বলে দেবো কাদের কবিতা পড়াবে। মোটামুটি শিডিউল মেনেই চলছে, সেই শিডিউল অনুযায়ী আগের পরের দিন বলে দিয়ে দেবো। জয়িতা বসাক এবং সোমা মুখোপাধ্যায়ের কবিতা আমার পড়ার কথা।
সেক্ষেত্রে পড়বো হয়তো, ধরেন না হলে নোটিফিকেশন যাবে। ততক্ষণ পর্যন্ত সকলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, আর আমাকে ইজাজত দিন। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।